শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনের সাথে আছি দীপ্তি চৌধুরী। সম্প্রতি রাখাইন রাজ্যের জন্য বাংলাদেশের মানবিক করিডোর চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়া IMF এর সিদ্ধান্তে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তি এবং কাতারকে বাংলাদেশে সামরিক কারখানা স্থাপনের আহ্বান, এই ইস্যুগুলোকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ বলছেন তত্ত্বাবধায়ক সরকার না হলেও এই সরকারের দায়িত্ব তত্ত্বাবধায়ক সরকারের মতোই নির্বাচন সংশ্লিষ্ট কিছু সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেয়। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, এটা গণ অভ্যুত্থানের সরকার, সংস্কারই আমাদের কাজ, প্রত্যেকটি বিষয়ে আমাদের পূর্ণ ম্যান্ডেট আছে। দর্শক, আজকে কথা বলতে চাই এই বিষয় নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট নিয়ে বিতর্ক। আজকে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। আমাদের সঙ্গে রয়েছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। রুহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে মন্তব্য করেছেন, সব কিছু করার ম্যান্ডেট এই সরকারের রয়েছে, আপনি কি মনে করেন? দেখুন, আমি একটু উল্টা করে কথাটা বলেই এখানে আসি যে আমি দেখলাম যে বিষয়গুলো আপনি আলোচনা উত্থাপন করলেন, এই বিষয়গুলোতে ইতিমধ্যেই সরকারের অবস্থান সাধারণভাবে দেখলে মনে হয় তারা পিছু উঠেছে। স্পেসিফিক ধরনের করিডোর নিয়ে দেখবেন, পররাষ্ট্র উপদেষ্টা একটা বললেন, তারপরে কি বলে যিনি জাতিসংঘের আমাদের নিরাপত্তা প্রধান বলে তাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং রাখাইনের একটা স্পেশাল দায়িত্ব নিয়ে আসা হয়েছে, তা উনি ওইটা নিয়েও যে কথাগুলো বললেন পরস্পর বিরোধী মনে হচ্ছে পিছু উঠছে। আমি মনে হচ্ছে শব্দটা বললাম। বন্দর নিয়ে যেটা ওনারা বললেন, পরে আবার দেখলাম বললেন যে না, আমরা এখনও পুরোটা করি নাই। রাজস্ব বিষয়টা নিয়ে আন্দোলন চলছে, পিছু হটার খবরাখবর। তা যদি ওনাদের পুরো ম্যান্ডেট থাকে তাহলে ওনারা করছেন না কেন? এই প্রশ্নটা আমি সাধারণভাবে বললাম। এবার বলি, এইটাকে আমরা মনে করি প্রেস সচিব যে কথাটা বলেছেন এইটা ওনার দায়িত্বের মধ্যে পড়ে না। ওনার দায়িত্ব সরকার, এটা আমরা জানি যে কোনোটা যেটা প্রেসের যে দায়িত্ব সেটাকে তো ওনারা ক্যারি আউট করবেন, কিন্তু ওই দিন যেভাবে যে ল্যাঙ্গুয়েজে বলেছেন এইটা মোটেই গ্রহণযোগ্য না। এমনকি আমি বলি, ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বন্দর দেওয়ার বিষয়ে তিনি দৃঢ়তার সাথে বললেন দিতে হবে, মানুষ না বুঝলে তাকে বোঝাই করতে হবে। উনি সেই বোঝানোর জায়গায়ও থাকলেন না, উনি বললেন সব ম্যান্ডেট আছে, মোটেই না। এবার আমি আসি দুইটা ছোট কথা বলে, যে এই যে সরকার তারা তো ওত নিয়ে এসছেন এবং আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে কথাগুলো নিয়ে আসছেন, আমার ধরুন আপনার মোবাইলে আছে, সবার মোবাইল খুঁজলেই পাওয়া যায়, সেইখানে ওনাদেরকে নিয়মিত কাজ করার কথা বলেছেন, অন্য কথা বলা হয়নি। সুতরাং এইটা তো ম্যান্ডেট ওনাদের নাই সব কাজ করার। বরঞ্চ এই যে প্রশ্নগুলো আপনি তুললেন, সাম্প্রতিককালে আমাদের দেশের যে একটা কি বলবো রাজনীতির অচল অবস্থা, সংকটাপন্ন অবস্থা, এবং সাধারণ মানুষকে দেখলে দেখবেন তারা মনে করছে এটা কাটছে না, কাটেনি, বা সাময়িক যদি একটু স্টপও হয়ে থাকে নতুন একটা সংকটের জায়গায় যাচ্ছে। এই সংকটগুলো তৈরি করার পেছনে এই যে কথাগুলো বললেন এবং যে কাজগুলো করছেন সেটাই দায়ী। ওনাদের ম্যান্ডেট তো নাই। এবং এই যে তিনটি কাজের কথা বললেন, এই তিনটি কাজই রাজস্ব বিভাগটাকে আমি বাদ দিয়েই বলছি, এইটা হচ্ছে আমাদের দেশের জন্যে স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে এক ধরনের প্রশ্নবিদ্ধ কাজ করে, আর একটা হচ্ছে বঙ্গোপসাগরকে ঘিরে আমাদের যে ভূ রাজনৈতিক কারণে এখানে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী যেভাবে আধিপত্য বিস্তার করতেছে, যে এখন না, সেই পাকিস্তান আমল থেকে শুরু করে অন্য জায়গায় এখনকার যে রাজনৈতিক সিচুয়েশন ওইখানে বিরাজ করছে, তাতে করে তারাই সুবিধা পাবে এবং বাংলাদেশকে একটা দীর্ঘমেয়াদী সাম্রাজ্যবাদী প্রক্সি ওয়ারের মধ্যে ঠেলে দেবে। যা এই সরকারের অন্যতম যে কাজ, একটা ভালো নির্বাচন করে চলে যাওয়া, সেই নির্বাচনকে বিলম্বিত করার ক্ষেত্রেও সহায়তা করতে পারে বলে আমার কাছে মনে হয়। সুতরাং ওনার ওই কথা যেমন গ্রহণযোগ্য না, এই কাজগুলো করাটাও মোটেই গ্রহণযোগ্য না। অনেক ধন্যবাদ। কাজী মাহবুবুর রহমান স্যার, আপনার কাছে আসতে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার, এই কনসেপ্টটাও তো আমাদের এখানে নতুনই বলা যায়, তাই না? নাকি আমাদের দেশের জন্য তত্ত্বাবধায়ক সরকার আমরা দেখেছি শুনেছি, অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট আসলে কি হতে পারে, কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? প্রথম কথা হলো যে ম্যান্ডেটটা আসলে কি, সেই আলোচনা তো আমরা করছি না, এবং ম্যান্ডেট কীভাবে পাওয়া যায়, এবং ম্যান্ডেট যেভাবে পাওয়া যায় সেই প্রক্রিয়াগুলো অন্তর্বর্তী সরকারের সাথে সম্পৃক্ত কিনা। তো ম্যান্ডেট কি? ম্যান্ডেট হলো জনগণের কর্তৃক
সরকার পরিচালনা যারা করে তাদের যে কাজ করার বৈধতা। তো আপনি এই বৈধতা কীভাবে পান? বৈধতা আপনি মানে যদি গণতান্ত্রিক ব্যবস্থা হয় ভোটের মাধ্যমে, আর কয়েকভাবে পাওয়া যায়। গণতান্ত্রিক ব্যবস্থা যদি হয় আপনি কয়েকভাবে এই ম্যান্ডেটটা পেতে পারেন। আর যদি অগণতান্ত্রিক ব্যবস্থা হয় সেটা কিন্তু আলোচনা করছি না, বা এটা করার সুযোগও নাই। তো গণতান্ত্রিক ব্যবস্থায় ম্যান্ডেট পাওয়া যায় প্রথমত জেনারেল ইলেকশন। আপনি যখন সাধারণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে পারবেন, আপনি ম্যান্ডেট পাবেন। তারপরে কিন্তু স্কোপ আছে, ইলেকশনের মাধ্যমে ম্যান্ডেট পেলেও স্কোপ আছে, পরিধি আছে, আপনি কী কাজ করবেন, কতদূর কাজ করবেন। আপনি তো ম্যান্ডেট পেয়ে দেশ বিক্রি করে দিতে পারবেন না। 2 নম্বর হলো আপনি যদি পার্লামেন্ট অ্যাক্টিভ থাকে, পার্লামেন্টে ভোট নিতে পারেন, সে ভোটের মাধ্যমে ম্যান্ডেট হতে পারে কোনো একটা ইস্যুতে। তাছাড়া আপনি গণভোট করতে পারেন, প্লেবিসাইড করতে পারেন, ভোট অফ কনফিডেন্স করতে পারেন। আপনি এই ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি ম্যান্ডেট পেতে পারেন। সো এই কোনোটাই কিন্তু এই সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না। তাহলে ম্যান্ডেটের যে প্রক্রিয়া গণতান্ত্রিক ব্যবস্থায়, সেটা কিন্তু অন্তর্বর্তী সরকারের ধারণার সাথে যায় না। তারপরেও কি এটা কি অগণতান্ত্রিক সরকার? তা না। এটা কি ম্যান্ডেটহীন সরকার? তাও না। এই সরকার ম্যান্ডেট পেয়েছে কিছু কাজ করার জন্য। সেই কাজটা কি? কারণ আমরা একটা বড় ক্রাইসিসের মধ্যে দিয়ে গিয়েছিলাম, 15 বছর আমরা অগণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে গিয়েছিলাম, নির্বাচনে ভোট দিতে পারছিলাম না। সুতরাং আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছিলাম নির্বাচনে ভোট দেওয়ার জন্য, এবং একটা পর্যায়ে গত অগণতান্ত্রিক সরকার, স্বৈরাচারী সরকারের বিদায় হয়েছে। বিদায় হওয়ার কারণে তো দেশ পরিচালনাহীন থাকবে না, ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ লাগবে। সেই জায়গা থেকে আমরা একটা সরকার গঠন করেছি আমাদের সংকট উত্তরণের জন্য। সে সরকারের কাজ হলো, অন্তর্বর্তী সরকারের কাজ হলো গণতান্ত্রিক ব্যবস্থায় যেহেতু একটা শূন্যতা তৈরি হয়, সংকট তৈরি হয়, সুতরাং এই সংকটে সে কি করবে? নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে একটা মানে নির্বাচিত কর্তৃপক্ষের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবে। কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশের ক্ষেত্রে, প্রশ্নটা হলো বাংলাদেশে আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ শুধুমাত্র নির্বাচিত সরকারের দাবিটা করে আসিনি, পাশাপাশি দায়িত্বশীল এবং জবাবদিহিমূলক সরকারের দাবি করে এসেছি। এই জন্য একটা মধ্যবিত্ত শ্রেণী থেকে বিশেষ করে এবং উচ্চবিত্ত শ্রেণী থেকে বা শিক্ষিত জনসমাজ থেকে একটা দাবি আসছিল গত কয়েক মাস যাবৎ যে আমরা সংস্কারের মাধ্যমে এমন একটা সরকার ব্যবস্থা তৈরি করি যেন আর কখনো ফেসিবাদ বা স্বৈরতন্ত্র যেতে না হয়। এই জায়গাতেও তো ওনারা একটা ম্যান্ডেট পেয়েছেন সংস্কারের কাজ করার জন্য। কিন্তু আরও কিছু কাজ আছে, যেমন আপনারা মনে করেন বিচারের কাজটা, ন্যায় বিচার নিশ্চিত করা যারা অভিযুক্ত তাদের ব্যাপারে। এই 3টা কাজে কিন্তু সরকার অন্যান্য অনেক কাজে এঙ্গেজ হওয়ার কারণে 3টা কাজে দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারছে না গত 9 মাস যাবৎ। সুতরাং সরকারকে ফোকাস করতে হবে 3টা কাজে, এবং গত 6-7 মাস ধরে এগুলো বলে আসছি। 3টা কাজে ফোকাস করতে হবে। এগুলোতে অন্তর্বর্তী সরকার হিসাবে তার কিছু ম্যান্ডেট আছে, তবে বিচারের কাজ চলমান, কিন্তু আপনার নির্বাচনের কাজ চলমান না। কিন্তু নির্বাচনের কাজ যতটা দ্রুত সম্ভব করে নির্বাচিত কর্তৃপক্ষের হাতে ক্ষমতা দিতে হবে, কারণ আপনাকে গণতন্ত্রের উত্তরণ ঘটাতেই হবে। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রহিনুল প্রিন্স, আমি যদি একটু স্যারের কথা থেকে আসি, যে এমন অনেক কাজ করা হচ্ছে যেখান থেকে আসলে সরকারের কি ক্ষমতায় আরো 5 বছর থাকতে চান কিনা এই রকম প্রশ্ন উঠছে। নানা সময় দেখা যায় ডক্টর ইউনূসকে আরো 5 বছর চাই, ডক্টর ইউনূস চলে গেলে হবে না আমাদের। আবার বড় বড় রাজনৈতিক দল থেকে এমনও কথা শোনা যায়, যেমন আমি উদাহরণ দিয়ে বলতে পারি, বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেছিলেন প্রফেসর ইউনূস রাষ্ট্র নিয়ে ব্যবসা করতে চাইছেন। এই ধরনের প্রশ্ন উঠে আসছে। সো সেই জায়গায় আসলে আমাদের মানে কি করা উচিত বলে আপনি মনে করেন? কারণ যখন বিএনপি বলে যে নির্বাচন দেওয়া দরকার, তখনও তারা ট্রলের শিকার হন। আবার যখন এনসিপিরা খালি সংস্কার করেন, তখন আসলে জনগণের আকাঙ্ক্ষা ক্ষুণ্ণ হয় কিনা এই নিয়ে একটা দ্বিধা তৈরি হয়। কি বলবো? আমার মনে হয় আসলেই খুব যদি আমরা জিনিসটাকে সহজবোধ্য করি, কেউ যদি জটিল না করতে চাই তাহলে সহজ, আমার হিসাবে তাই। কিন্তু কেউ যদি আমরা মনে করি যে না, আমরা এটাকে জটিল থেকে জটিলতর করব, তাহলে জটিলতর হবে। এখন এই কেউটা কি? কেউটা ধরেন আমি রাজনীতি, আমার একটা দল, জোট আছে, অন্যদের দল আছেই, যার যার চাইতে পারে। এখানে দায়িত্বশীল আচরণ কার হবে? সরকারের। আচ্ছা, এই সরকারের কাজের ব্যাপারে আমি এই অধ্যাপক সাহেবের কথার রেশ ধরেই বলি। দেখেন, ওরালি মানে আমরা বা যখন আলোচনা করি তখন কিন্তু কোনো দ্বিমত হচ্ছে না। কি কাজ? 3টা উনি যেটা বললেন, সরকারও বলছে, আমরাও মানি, আমাদের কোনো দ্বিমত নেই। বিচার,
সংস্কার, নির্বাচন। এবার আমি সহজ সমাধানটা যেটা আমরা মনে করি এখনও করণীয় বলি, দেখেন এই 3টা কাজেই সংকট তৈরি করছে কোথায়? কারণ তিনি যে 9 মাস সময় হলো এইখানে দৃশ্যমান কোনো ভূমিকা দেখাতে পারছেন না, বরঞ্চ জনজীবনের শান্তি নাই, মব সন্ত্রাস থেকে শুরু করে সব কিছু চলছে এবং বিশেষ গোষ্ঠী, বিশেষ দল, তার স্বার্থ তিনি রক্ষা তারা করছেন। কিছু না কিছু তো 9 মাসে করেছেন, সেই কাজগুলোর উদ্দেশ্য কোন দিকে ছিল বলে আচ্ছা, মনে করেন? আসছি আমি এই 3টা পয়েন্টেই আসি। যেমন ধরেন আমাদের একটা কি বলে গুম বিরোধী আইনে সই করেছেন, ভালো কাজ, ওটা নিয়ে আমি বলছি এই রকমের কিছু পাওয়া যাবে। কিন্তু আমি যে 3টা কাজের কথা সেই 3টাকে ধরে বলি, যে 3টা তার বেসিক কাজ, যেটা ওনারও একমত হয়েছেন, উনি ওনার যুক্তি দিয়ে একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে বললেন, আমিও তো মানলাম, কোনো আপত্তি নেই। তাহলে বিচারের কাজ, ওই কথাটা আমার বলা তবুও বলে রাখি যেহেতু উঠলো, শুরুতে ওনারা 2টা সংকট তৈরি করছেন, কিভাবে এটাকে সমাধান আমরা জানি না, আমরা কিন্তু প্রথম দিনই বলেছি। একটা হচ্ছে যে ট্রাইব্যুনালে করছেন এটা কিন্তু আমাদের 71-এর ঘাতকদের বিচারের ট্রাইব্যুনাল, আমরা বলছিলাম প্রশ্নবিদ্ধ থাকবে। 2 নম্বর বলছিলাম আপনারা চিফ প্রসিকিউটর যাকে নিয়োগ দিচ্ছেন তিনি কিন্তু গোলাম আজমদের উকিল ছিল, প্রশ্নবিদ্ধ হবে, আরও তো বাংলাদেশে অনেকে ছিল। যাই হোক, আমাদের ডিমান্ডটা হচ্ছে যে বিচারে বিশেষ মানে ট্রাইব্যুনাল করে বিচার করা। আচ্ছা, কিছুটা কাজ শুরু করেছেন, তাহলে আরও দৃশ্যমান করা দরকার, ওইটা গেল। এবার সংস্কারের প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে, উনি কোনটা সংস্কার করবেন? সব সংস্কার নো, সংস্কারটা হচ্ছে যে উনি যেটা বললেন যে অনেকদিন আমরা ভোট বঞ্চিত ছিলাম, যেটা আমরাও বলছি, আমাদের নির্বাচন ব্যবস্থা একেবারে ধ্বংস হয়ে গেছে। তাহলে ভালো নির্বাচন করার জন্য, সুষ্ঠু গ্রহণযোগ্য অবাধ নির্বাচনের জন্য যা যা সংস্কার করা সেই কাজটা আপনারা করেন, কোনো অসুবিধা নেই, আমাদের ঐক্যমত্য আছে। আর একটা আছে যে ইমিডিয়েট চালানোর জন্যে বা একটা কর্তৃত্ববাদী সরকার যদি ফিরে না আসতে পারে, তাতে যদি সাময়িক কিছু করার থাকে করেন, অথবা আলোচনা ঐক্যমত্য যেটা হয়েছে এটা ঐক্যমত্য করে আপনি আগামী পার্লামেন্টের জন্য, রাজনৈতিক দলগুলোর জন্য, জনগণের জন্য ছুড়ে দেন, যাতে করে যদি নির্বাচিত পার্লামেন্ট সেটা করবে, না করলে জনগণই তার ব্যবস্থা করবে। কারণ আপনি আমি তো কথা বলতে পারি, কিন্তু আমাদের তো সব ম্যান্ডেট নাই, ম্যান্ডেট তো জনগণের পক্ষ থেকে নিতে হবে। তাহলে ওনারা শুধু নির্বাচন ব্যবস্থার ভালো সংস্কারের বাইরে যে এমনভাবে ছড়িয়ে ফেলেছে যার জন্য সংকট তৈরি করছে। সময় থাকলে এ ব্যাপারে ছোট্ট একটু ব্যাখ্যা আমি পরে দেবো। আমি 3rd পয়েন্ট বলি, নির্বাচন নিয়ে তো কালক্ষেপণ কেন করা হচ্ছে? কারণ দিন যত যাচ্ছে, ধরেন কোনো আপনি ভালো কাজ করতে চান, কোনো এক জায়গায় আপনাকে টাইম ফ্রেম দেওয়া হলো, ওই সময়ের মধ্যে আসেন, দেখা গেল আপনি ভালো কাজ করার জন্য আসতে দেরি হচ্ছে, তাহলে কেউ কিন্তু আপত্তি করবে না। কিন্তু যদি দেখে আপনি ভালো কাজের জন্য দেরি, তো শুধু মানে দেরি হচ্ছে, আপনি ভালো কাজ না, যে কাজ করতেছেন তাতে নতুন সংকট তৈরি হচ্ছে, যার জন্য তো আলোচনা আসছে যে আপনি দরকার হলে প্রয়োজনে আরও আগে নির্বাচন করে জিনিসটাকে সংকটের সমাধান করেন, সেইটা ওনারা করছেন না। আমি এবার ছোট করে খালি সংস্কার নিয়ে একেবারে অল্প সময়ের জন্য যেটা বলি, এটা ওনাকে জানার জন্য একাধিকবার আমরা আগেও আলোচনা করেছি। নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য যে কমিশনটা গঠন করা হয়েছে তার একটা বই ছেপেছে, ওই বইয়ের মধ্যে কিন্তু কতগুলো পজিটিভ কাজের কথা আছে, নাই তা বলবো না, টাকার অঙ্ক বাড়ানো হয়েছে, 2-একটা বিরোধিতা ছাড়া করা যায়, কিন্তু দেখবেন যে স্প্রেডশিট করেছে তাতে কিন্তু এই আলোচনাগুলো আনে নাই। তাহলে ইজি হয়ে যেত, তাহলে এই 9-10 মাস কেন লাগলো? আমি তো দেখি এটা আলোচনা করলে একসাথে বসলে অল্প সময় হয়ে যেত। আরেকটা সংকট তৈরি করেছে কি জানেন, স্প্রেডশিটে মাত্র 5টা কমিশনের যে প্রশ্ন এনেছে এটি কিন্তু সামান্য, আমার ধারণা 700-800 কোশ্চেন হবে, হাজারও হইতে পারে, মাত্র 166টা। তার মধ্যে অনেক প্রশ্নে একমত হওয়া যায়। আপনি ধরেন দুর্নীতি দমন কমিশনের বিষয়, বিচারের বিষয়, আমাদের জনপ্রশাসনের বিষয়। সংকট তৈরি করছে, নাম হচ্ছে সংবিধান সংস্কার কমিটি, আর ওনারা সংবিধান পুনর্লিখন করতে চায়। কিন্তু ওনারা যেটা করলেন, কোশ্চেন দিয়ে বললেন একমত, দ্বিমত, আংশিক মত, পরেরটারও আমার বিবেচনায় ডেঞ্জারাস। কেন? এরপরে তো একটা কলম, যে কোনো ABCD লোক পরের কলমটা হওয়া উচিত ছিল, কিভাবে হবে? নির্বাচিত সংসদের মাধ্যমে, তাই না কথা? কিন্তু আপনি পড়ে দেখেন ওই কলমটাই নাই। যে আপনি যদি এই কলমটা রাখতেন যে নির্বাচিত সংসদের মাধ্যমে হবে, তাহলে আপনি অনেক সমস্যার সমাধান করতে পারতেন। এইটা না করে আপনি পুরো যে প্রক্রিয়া নিলেন, তাতে মনে হচ্ছে এটাকে বিশেষ কিছুকে আপনি প্রভোগ করছেন, এবং ওইটা করার জন্য নির্বাচনকে কাল বিলম্ব করতে হবে। যার জন্য আমরা বলছি, যার জন্য বলছি সেটাও আমি আসি, যার জন্য বলছি শব্দটাকে কংক্রিট করি, যে ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচনের তারিখ নিশ্চিত করতে হবে। কেন? অনেকের মনে আছে এই সময়ের মধ্যে একটা গণভোট করব, জাতীয় পরিষদ কি গণপরিষদ করব, অন্য কিছু করব, কিন্তু আমরা এটা অপ্রয়োজনীয় মনে করছি, এবং এই সরকারের ম্যান্ডেটের মধ্যে এটাও পড়ে না। হ্যাঁ, কেউ যদি মনে করে এই কাজগুলো করা দরকার, আমরা বলছি কোনো অসুবিধা নেই, আপনি রাজনৈতিক দলগুলো করেন,
যদি আপনাদের জনসমর্থন থাকে, আপনারা ক্ষমতায় গেলে ওই কাজগুলো করবেন বলে জনগণের ম্যান্ডেট নেন, আপনারা জিতে আসলে তখন করেন, কে আপনাদের ঠেকায়? কাজী মাহবুবুর রহমান এইভাবেই স্যার, আগানো ছাড়া এই মুহূর্তে সমাধানের কোনো পথ আছে বলে আমরা মনে করছি না। আপনার কাছে জানতে চাই, বিএনপি, সিপিবি, গণসংহতি আন্দোলন সহ একাধিক রাজনৈতিক দল বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ছাড়া অন্য জাতীয় ইস্যুতে কৌশলগত সিদ্ধান্ত নিতে পারে না। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা, প্রধানমন্ত্রীর ক্ষমতা, অন্যান্য বিষয় সংযোজন সহ সংবিধান সংস্কার, নির্বাচন কমিশন পুনর্গঠন, বিভিন্ন আইন ও বিধান সংশোধন, এইসব তো জাতীয় কৌশলগত সিদ্ধান্তের অংশ। এইসব ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হলেও তারা এই 4 ইস্যুতে সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলছেন। সো এই জায়গায় আসলে সংস্কারগুলো কিভাবে হবে? না, এটা তো আমরা প্রথম থেকেই বলেছি যে সংস্কার করার যে মেথড, এই যে সংস্কার কমিশন বারবার বসতেছে, তারা কিন্তু কখনোই এটা স্পষ্ট করতে পারে নাই বা করে নাই যে কি প্রক্রিয়া ওরা ঐক্যমত্য দেখাবে। আমি গত 2 মাস যাবত এই কথাটা বলছি, ঐক্যমত্যের প্রক্রিয়াটা কিন্তু ওনারা এক্সপ্লেন করতে পারে নাই। তো আপনি বারবার বলছেন ঐক্যমত কমিশন, কিভাবে আসবেন? রাজনৈতিক দলগুলোর সাথে বসছেন, আপনি ধরেন বিএনপির মানে যে ওয়েট রাজনৈতিক ব্যবস্থায়, সব রাজনৈতিক দলের তো একই ধরনের ওয়েট না, তো আপনি কাকে কত পয়েন্ট দিবেন, কার বক্তব্য, এমন একটা ইস্যু আসলো যে ইস্যুটা বিএনপি বিরোধিতা করলো, কিন্তু অন্য 10টা দল বা 15টা দল 20টা দল একমত হলো, তাহলে এটা আপনি কিভাবে সলভ করবেন? এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমি ওনার কোনো নির্দেশনা বা ঐক্যমত কমিশনের কোনো নির্দেশনা দেখতে পাই না, আপনারাও দেখতে পান কিনা আমি জানি না। তো যে কারণে আমার কাছে মনে হচ্ছে কি, মানে আগে দরকার ছিল ঐক্যমত কমিশনের প্রক্রিয়া নির্ধারণ করা ঐক্যমত্যের, সেটা হয়তো হয়নি, বারবার বসা হচ্ছে। কিন্তু এটা সম্ভব ছিল এটাকে সলভ করা কিভাবে? আপনি যদি এটাকে রিডিউস করতেন, আমাদের কাছে মেজর প্রবলেম আছে, তো মেজর প্রবলেমগুলো বেশি না, 10টা 12টা প্রবলেম, আপনি 10টা 12টা প্রবলেম নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বসে ঐক্যমত্য আনেন। এখন দেখেন ওই 10টা 12টার মধ্যে দেখবেন ম্যাক্সিমামেই 6-7টাতে একমত হয়ে যাবে। আপাতত ট্রেন্ড চালু করে দেন 6-7টাতে, আস্তে আস্তে যখন আপনি যদি রুলস অফ গেম চালু করতে পারেন, এটা আপনাদের টকশোতে সেই সেপ্টেম্বরে বলে গেছি, রুলস অফ গেম দরকার। আমাদের সব রাজনৈতিক দল থাকবে, তারা কম্পিটিশন করবে এবং তারা ক্ষমতা যেতে চাইবে, কিন্তু ক্ষমতা যাওয়ার প্রক্রিয়াটা যদি আপনি মানে একটা নিয়মের মধ্যে নিয়ে আসেন, তাহলে বারবার যখন ক্ষমতার পরিবর্তন হবে, তারা জনগণের কাছে যাবে, নতুন নতুন আশ্বাস দিবে এবং কিছু কিছু বাস্তবায়ন করবে, সব একবারে পারবে না। এভাবে ডে বাই ডে আগামী 50 বছরে 100 বছরে এই রাষ্ট্র অন্যদের মতো হবে। সংস্কার কি স্যার একটা অলিক ভাবে চলছে, যে সংস্কার চলছে আসলে আমরা কোনো ডেস্টিনেশনে পৌঁছাতে পারছি না? আমার কাছে মনে হয় এটা অ্যাম্বিশিয়াস এবং এটা বাস্তবায়ন করা কঠিন কাজ। এবং আপনি কেন মনে করেন যে আজকে বাংলাদেশকে আমেরিকান বা ব্রিটিশ গণতন্ত্রের মতো বানিয়ে দিবেন? এটা তো একদিনে এক জায়গায় আসেন। ইভেন আপনাকে আমি বলতে পারি ফেডারেলিস্ট হবে কিনা, মানে ফেডারেল হবে কিনা আমেরিকা, বা ইউনিটারি থাকবে কিনা, এই নিয়ে কত বছর লড়াই করলো ওরা। আর আপনি আরেকটা উদাহরণ দিই, আপনি যে ওনাদের মা বোনদের ভোটের অধিকার দিতে গিয়ে 1776 সালে তারা স্বাধীন হলো, 1927 সালে ওরা মানে মেয়েদেরকে ভোটাধিকার দিল। আপনি এটার জন্য 100 বছর আলাপ করেছে, দিবে কি দিবে না, এই নিয়ে সবগুলো ফেডারেল মানে সবগুলো প্রভিন্স স্টেট সংস্কার কথাটা অত সহজ না, স্টেট একমত হতে পারে নাই, যে কারণে 100 বছর অপেক্ষা করতে এবং সবাইকে একমত করিয়ে তারপরে হয়েছে। আপনি কেন মনে করেন না যে রাষ্ট্রে যদি কোনো কিছু আপনি দিতে চান, ভালো কিছু, এটা ভালোটা দিতে গেলেও আমার ভালোটা তো সবাই মানবে না, আপনাকে সবাইকে মেনে নিয়েই করতে হবে। আমি একটা কথা আপনাকে 1 মিনিটে বলি, শেষ করে ফেলবো। আমার কাছে মনে হচ্ছে কি, এই সরকারকে কোনোভাবে অ্যাম্বিশাস হওয়া যাবে না এবং এই সরকারকে কোনোভাবেই এই ডিসকোর্স ফিরিয়ে আনা যাবে না যে ডিসকোর্স শেখ হাসিনার ছিল উন্নয়নের জন্য নির্বাচনকে এই অবস্থা রাখা। আবার এই সরকারকে করা যাবে না সংস্কারের জন্য নির্বাচনকে ডিলে করা। নির্বাচন মানে ভোট দেওয়ার অধিকার নাগরিকের সাংবিধানিক অধিকার, নাগরিক পরিচয়। আপনি যদি নাগরিকদের ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করেন, নাগরিক পরিচয়টাকে আপনি বিনাশ করে দিলেন। এবং আপনি যদি মনে করেন যে আপনাকেই লাগবে সংস্কারের জন্য, উন্নয়নের জন্য, আপনিও ভোটে আসেন, তাই না? অফকোর্স, কিন্তু আপনি আমার নাগরিক পরিচয় নষ্ট করবেন না প্লিজ। দাগ খেলার মাঠ থেকে আসুক বা স্কুল থেকে, অফিস থেকে আসুক বা বাজার থেকে, কিন্তু দাগ ময়লার ভয় এখন আর নয়। তাই যে কোনো রকম দাগ ময়লাকে দাও ফার্স্ট ওয়াশের লাস্ট ওয়ার্নিং। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার, যার এনজাইম সমৃদ্ধ মাল্টি বুস্টার মুহূর্তেই যে কোনো রকম দাগকে দূর করে এবং এর কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতো ঝকঝকে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার।
আমরা তো শুরুতে বলেছিলাম যে এই সরকার সকলে মিলে ঐক্যমতের মাধ্যমে আমরা গঠন করেছি, অভ্যুত্থানের ঠিক পরের কথা বলছি, কিন্তু তারপরে তো এই সরকার আসলে সকলের রয়েছে কিনা এটা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। দুই যে যুব উপদেষ্টা রয়েছেন, তরুণ উপদেষ্টা, তাদের পদত্যাগ চাওয়া হচ্ছে, বিএনপির পক্ষ থেকে নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চাওয়া হচ্ছে, এই সরকারের ম্যান্ডেট নিয়ে, এই সরকারের বৈধতা নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠে আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে আসলে আপনার কি মনে হয় যে এই সরকার কি আসলে আমাদের সবার সরকার, নাকি এই সরকার আসলে নিজেদের মতোই কাজ করছে? এবং ওই আপনার কথাটা আসতে চাই আমি, আপনার আবার বলছিলেন যে অন্য কোনো গন্ধ পাওয়া যায় কিনা, সেই অন্য কি গন্ধ হতে পারে? না, আমি এই ব্যাপারে ছোট ছোট করে তিনটা আমার ধারণা যারা শ্রোতা তারাই এটা ভালো করতে পারবে। প্রথমত এটা মনে রাখা, আমরা যখন এই সরকারকে সমর্থন করেছি শুরুতে, তখন এটা মনেই রেখেছি যে তারা যেভাবে যে কম্বিনেশনে গঠন করেছে, একমত না নানা পথের লোক আছে, ঠিক আছে, কি ব্যাকগ্রাউন্ড ওটা নিয়ে আমি আর গেলাম না। তারপর আমরা আশা করেছিলাম যে উনি যদি কাজের পরিধিটা ঠিক করে কাজটা করতে পারতেন, জটিলতা হতো না। না করে সর্বশেষ যেখানে এসেছেন, এবং দেখা যাচ্ছে বিভিন্ন সময়, কারণ আলোচনাটা শেষে আসে হচ্ছে যে আপনার প্রধান উপদেষ্টা কি বলছেন, কারণ উপদেষ্টারা প্রথমে কেউ এসে বলছেন যে আমাদের ম্যান্ডেটের হাসিনা যতদিন ক্ষমতায় থাকার কথা ছিল ততদিন, কেউ বলছে জনগণ চায় 5 বছর, কে বলছে আমরা নির্বাচিত। কয়দিন আগে উত্তাল মুহূর্তে একজন উপদেষ্টা বললেন শুধু নির্বাচনের জন্য আসি নাই। এগুলো তো আমরা দেখছি, কিন্তু ওনারা নিজেরাই এই যে জটিল তৈরি করলেন, এইটা প্রথম করে নিজেরা সংকটে ফেলেছেন। তার অন্যতম একটা ব্যাপার হচ্ছে আমরা দেখলাম কোনো বিশেষ মানে দল গোষ্ঠীর প্রতি ওনাদের সমর্থন, যেটা সে নিজেই প্রথমে শুরু করেছিলেন। আমরা হয়তো এটা নিয়ে অত কথা বলিনি যে এইটা কোন ডিজাইনের অংশ, আমি কাদের দ্বারা কি বলে নিয়োগপ্রাপ্ত, এবং পরে নতুন দল গড়লে তার প্রতি ওনার শুভাশিস। এই কাজগুলো ওই চেয়ারে থেকে এটা যথাযথ ছিল না, কিন্তু আমরা নানা বিবেচনা, একটা অন্তর্বর্তীকালীন সরকার তার কাজটা করে যাক, এই জন্য আমরা করি নাই। তাহলে এইটা করেই কিন্তু তারা প্রথমে সংকটে ফেলেছে বলে এটা একেবারেই এখন দৃশ্যমানতার সাথে বলা যায়। যার জন্য এখন দেখেন যে আমরা প্রথম দিকে যে পরিমাণ ওনাদেরকে সাপোর্ট নিয়ে দিয়েছিলাম, এখন কিন্তু সেই বাস্তবতা তো নাই। যার জন্য আমরাই বলতে বাধ্য হচ্ছি যে আপনি আপনার কাজগুলোকে এইটার মেলাদিকে ছড়ায়েন না, এটাকে গোটায় নিয়ে আসে বিচারের কাজকে দৃশ্যমান করেন, এবং নির্বাচনের জন্য যা যা প্রয়োজনীয় সংস্কার সেইটা করেন, এবং নিজেকে নির্দলীয় পজিশনে নেন। এই কিন্তু আবার ওই চেয়ারে বসে আবার একবার আসার কথা, একবার হতাশ হয়ে আমি চললাম, এই জায়গাগুলো কি আসলে আমাদের? ওটা কোনো দায়িত্বশীল আচরণ, এক কথায় বলে দিলাম, এটা দায়িত্বশীল আচরণ না। প্রথম কথা, এটা দায়িত্বশীল আচরণ হয় না। কিন্তু উনি যে জায়গা থেকে আসছেন, মেবি ওটা ওনার কাছে দায়িত্বশীল আচরণ, কিন্তু এটা মনে রাখতে হবে সিদ্ধান্ত ওনাকেই নিতে হবে। আমরা কিন্তু এই সরকারের এখনও ওনাকে পদত্যাগের কথাও বলি নাই, আমরা আমাদের দল বা জোটগতভাবে কোশ্চেনগুলো তুলি নাই। আমরা মনে করি এটা হয়তো আর্লি, কিন্তু আপনি যখন নির্বাচনের তারিখটা ঘোষণা হবে, তখন আমাদের নির্বাচনটা কার আন্ডারে হলে সবচেয়ে ভালো হয়। এখন ওই যে সংশোধনী যেটা শেখ হাসিনা করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল, আমরা তো বলি নির্বাচনকালীন সরকার হবে, ওইটা হতে হবে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার অধীনে। আমাকে অনেকে প্রশ্ন করলে উত্তর দেই যে নির্বাচন ঘোষণার পর আমি তো বলবো, প্রথমে ইউনূস সাহেবকে বলবো যে আপনি নিজেই নিজেকে বলেন তো আপনি কি নির্দলীয় নিরপেক্ষ, তাইলে থাকেন, আর না হলে আপনি বিদায়ী হন, অন্য কাউকে দিতে হবে। আর এই কথা খুবই জরুরি, ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই আছেন তারা কিন্তু তাদের নিরপেক্ষতা ইতিমধ্যেই লস করেছেন। স্যার, শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে দিয়ে শেষ করব। এই যে মোটামুটি একটা ছেঁড়া বেড়া অবস্থার মধ্যে আমরা আছি, বুঝতে পারছি না যে আসলে কিভাবে আসলে জিনিসটাকে ছোট করে এনে আমরা আসলে আমাদের যে গন্তব্য সেই জায়গায় যেতে পারি। আপনার কি মনে হয় সেটা কিভাবে সম্ভব? মানে এটা আসলে যদিও কোনো রাজনৈতিক দলের মতামতের সাথে মিলে যায়, তবেও এটা বলতে হবে যে নির্বাচনের গাড়িতে ওঠাটাই হলো মানে সবচেয়ে ভালো সিদ্ধান্ত এটা। আর দ্বিতীয়ত হলো নির্বাচনের গাড়িতে উঠলেই হবে না, কারণ নির্বাচনের কথা বলার সাথে সাথে প্রশ্ন আসবে নির্বাচন আপনি কোন প্রক্রিয়া করবেন। আপনাকে কিন্তু একটা বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। সেই বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য কিন্তু যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ফলো করার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে বসতে হবে। সুতরাং রাজনৈতিক দল এবং সরকার যদি কমপ্লিমেন্টারি কাজ না করে এবং একে অপরের উপর আস্থা না রাখতে পারে, এটা একটা মহাসংকট তৈরি করবে। সরকার না নির্বাচনের মাধ্যমে এক্সিট পাবে, রাজনৈতিক দলগুলো না নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যেতে পারবে। এতে দেশের সার্বভৌমত্ব এবং দেশ অনেকটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। একদমই সেটা চাই না। অনেক ধন্যবাদ আপনারা দুজনকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। অনেক আশা আকাঙ্ক্ষার পর আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। আমরা চাই না যে এই আশা আমাদের ভঙ্গ হোক। নানা উপলক্ষ তৈরি হয়েছে, সেটা অস্বীকার করার আসলে কোনো জায়গা নেই। তবে আমরা চাইবো যে দায়িত্বশীল জায়গা থেকে যে যার দায়িত্ব পালন করে বাংলাদেশকে একটি সুন্দর, সঠিক এবং আমাদের জন্য ভরসাযোগ্য পথে চলার সুযোগ করে দেবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আবার দেখা হবে, আবার কথা হবে।